শাহেদা বেগম বেশ দোটানায় পড়েছেন। আজকের দিনটিতে তার কোল আলো করে আরো একটি ফুটফুটে পরি এসেছিল। জন্মদিন নিয়ে তেমন তার বিশেষ মাথা ব্যথা নেই, তবে তিনি নফল নামাজ পড়ে মেয়েদের জন্য দোয়া করেন, পাশাপাশি ভালো কিছু রান্নার চেষ্টা করেন। সেই হিসেবে আজ প্রীতির আবদার, আম্মু বৃষ্টির দিন যেহেতু খিচুড়ি রান্না করো। শাহেদা বেগম এই কথার পরেই চুপসে আছেন। ঘরে মাংস নেই। তাদের ঘরের মাংস কেনার জরিপ হলো 6 মাস পর পর, তাও মুরগির মাংস। এখন ঘরে এক টুকরোও মাংস নেই যা দিয়ে মেয়ের আবদার পূরণ করবে। মাকে চুপ থাকতে দেখে প্রীতি রাগ করে বলল, আপু যেদিন চাইলো ওই দিন তো আপুকে ঠিকই রান্না করে দিলে। বলেই সে অভিমান করে ছুটে পালালো। শাহেদা বেগম কিছু বলতে পারলেন না। প্রতিনিয়ত মেয়েদের কাছে তার হাজারো অপারগতা ফুটে ওঠে। এই ছোট্ট ছোট্ট অপারগতায় নিজেকে একটা নির্জীব বস্তু মনে হয়। মেয়েগুলো তার তেমন কিছু চায় না। নিয়ম করে তাদের নতুন কাপড় কিংবা প্রসাধনের জোগাড়ও করতে হয় না, কিন্তু তাদের এইসব ক্ষুদ্র ইচ্ছেগুলোকে এখন অপারগতায় দিয়ে ধামাচাপা দিতে ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সন্ধ্যায় পূর্ণতা ফিরে এলো। প্রীতি আর আগে গাল ফুলে রইল না, বরং বোন তার জন্য কি কি এনেছে সব মাকে নেচেড়ে দেখাতে লাগলো। প্রীতির মাত্রা অতিরিক্ত খুশি খুশি লাগছিল। নিজ মনে কিছুক্ষণ বকবক করে সে চকলেট খেতে লাগলো। এই চকলেটটা উপহার জেনেই তার ভালো লাগা আরো দ্বিগুণ বাড়ল। পূর্ণতা নিজে হাত মুখ ধুয়ে আগে আহার নিদ্রার আয়োজন করলো। অসময়ে ঘুমানোর আগে সব একবার পরখ করে দেখার আশায় মায়ের কাছে গেল। মায়ের থমথমে মুখশ্রী তাকে নাড়া দিল। সে ইনিয়ে বিনিয়ে বারবার প্রশ্ন করলেও শাহেদা বেগম কিছুই টু শব্দটি করল না। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা অলস ভঙ্গিতে হাই তুলল। বিরক্ত নিয়ে প্রশ্ন করলো, মা রাতে কি রাঁধবে? দুপুরের তরকারিটা তেমন মজার ছিল না। শাহেদা বেগম রয়ে সয়ে জবাব দিলেন। প্রীতি খিচুড়ি রাঁধতে বলল। তো বসে আছে কেন? কি লাগবে বলো, করে দিই। তোমারও কাজ এগোবে, তাছাড়া রাত বেশি হয়ে যাবে তো না হলে। শাহেদা বেগম এ যাত্রায় চটে গেলেন। ভেবে ভেবে তিনি এত সময় যাবৎ সারা হয়েছেন। রোশানল নিয়ে পূর্ণতাকে জবাব দিল, বললেই তার হয়ে গেল না? রান্না করতে কি কম কিছু লাগে? পূর্ণতা থমথমে মুখে প্রস্থান করলো। অল্প সময় পরেই তাদের বাবা সাদমান সাহেবকে দেখা গেল। তিনি আজকে বৃষ্টি বিধায় দ্রুতই দোকান বন্ধ করে চলে এসেছেন। পূর্ণতা এত সব সময় ভেবে একটা কারণ উদ্ঘাটন করতে পেরেছে। আপাতত তার সমাধানের কথাই ভাবছে। বাবাকে দেখে সে লাফিয়ে উঠল। এক ছুটে বাবার কাছে গিয়ে বলল, আব্বু আম্মুকে বললাম ডিম খিচুড়ি রান্না করতে, আম্মু শুনছেই না। আমার অনেক দিনের ইচ্ছে এভাবে খিচুড়ি খাওয়ার। প্রীতি তখন বাবাকে তার জন্য আনা জিনিসপত্র দেখাতে ছুটে এসেছিল। শাহেদা বেগম এলেন জোর গলার কথা শুনে। এসেই দেখলেন পূর্ণতা বাবার কাছে হাত নাড়িয়ে রাজ্যের সব অভিযোগ শোনাচ্ছে। সাদমান সাহেব হেসে প্রশ্ন করলেন, কেমন করে খেতে ইচ্ছা করছে? আমি বলি ডিম খিচুড়ি, সাথে ভর্তা কিংবা বেগুন ভাজা হলেও চলবে। ডিমটা কেমন হবে জানো? হাফ বয়েলড হবে। আর কুসুম সম্পূর্ণ সিদ্ধ নয়, কিন্তু কুসুমে লবণ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তা থকথকে করে ফেলা হবে। তারপর খিচুড়ি নিয়ে তার উপরে ডিম ভাজাটা রাখতেই যখন কুসুম নাড়াতে হবে, তখন থকথকে কুসুমটা খিচুড়িতে গলে যাবে। প্রীতির এসব বর্ণনা শুনেই জিভে জল চলে এসেছে। সে আগ্রহ নিয়ে প্রশ্ন করল, তারপর কি হবে আপু? তারপর শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সালাদ বানানো হবে। কুসুমে মাখানো খিচুড়ির সাথে সালাদ দিয়ে প্রতি লোকমা খেতে ইস দারুণ মজা। চাইলে আমাদের কাছে একটা গন্ধরাজ লেবু ধরেছে, ওখান থেকে লেবু রস দিয়েই কি মজা। আমি তো লেবুর খোসা কুচি কুচি করে কেটে সালাদ হিসেবে লোকমায় প্রতি খাবো। মমতার বলার ধরন ছিল মাত্রা অতিরিক্ত লোভনীয়। প্রীতি উহু করে উঠল, আকুতি করে জানালো, আম্মু প্লিজ প্লিজ আজকের জন্য হলেও ডিম খিচুড়ি চাই। শাহেদা বেগম ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেয়ের কথা কাহিনী তিনি কিছুই বুঝতে পারছে না। পূর্ণতা মায়ের দিকে তাকিয়ে বলল, এর সাথে ভর্তা কিংবা বেগুন ভাজা হলে তো জমে যায়। নরম বেগুন ভাজা মাখালে খেতে যা লাগবে। শাহেদা বেগম হাত উজিয়ে বললেন, এক মারব চর, বাড়িয়ে চাড়িয়ে এসব কি বলছিস? সাদমান সাহেব বাদশাদলে বলে উঠলেন, হা এমন করছো কেন? মেয়েরা যেহেতু চাইছে তবে দাও না, ডিম খিচুড়িই দাও। শাহেদা বেগম এক মুহূর্তের জন্য থমকালেন। এই যে তার ক্লেশ দূরীভূত হয়েছে, মাংস নিয়ে এত চিন্তা করতে হচ্ছে না। সাদমান সাহেব স্ত্রীর মনোটা দেখে সিদ্ধান্ত নিলেন যে নিজেই আজকে মেয়েদের জন্য রান্না করবেন। পরিশেষে তারা দুজনে রান্না কাজে গেল। পূর্ণতা লম্বা একটা হাই তুলে শুয়ে পড়ল। আপাতত কিছুক্ষণ ফোন দেখাই হচ্ছে মূল লক্ষ্য।
সায়দা বেগম ডাকছিলেন, পূর্ণ ধনিয়া পাতা দিয়ে যেত। প্রীতি পূর্ণতাকে বলল, তুই যা তো। একই সুরে প্রীতি ও পূর্ণতাকে যেতে বলল। দুজনের বেশ কিছুক্ষণ এমন কাদা ছোড়াছুড়ি হলো। মায়ের ধমক চৌড়ো হতেই পূর্ণতা বিরক্ত মুখে উঠে গেল। টপ থেকে বেশ কিছু ধনিয়া পাতা ছিঁড়ে তার মায়ের কাছে দিয়ে গেল। কিছু একটা ভেবে পূর্ণতা উঠানে হাঁটতে গেল। আকাশের দিকে তাকিয়ে পূর্ণতা বিমোহিত হলো। এক অপূর্ব সৌন্দর্যের কাছে পৃথিবীর সমস্ত ধ্যান জ্ঞান উবে গেল নিমিষেই। আকাশের মেঘেরা ছুটে চলেছে এলোমেলো। আজকে চাঁদের আলো প্রখর। রূপলি জ্যোৎস্নায় চন্দ্রাবতীর কাছে ছড়িয়ে ছিটে থাকা মেঘ স্পষ্ট দেখা যাচ্ছে। কালো মেঘে নিমিষেই চাঁদ ঢেকে গেল। জ্যোৎস্না কিছুটা মিয়ে গেল। 1, 2, 3 কেটে গেল কয়েক মুহূর্ত। আবার মুখ তুলল চাঁদনি। তার পাশে ছড়িয়ে থাকা ধূসর কি সাদা মেঘ রূপলি আলোয় তাদের মোহনীয় লাগছে। চাঁদের কিছুটা কাছে জলজল করা সুন্দর তারা দেখে পূর্ণতা আরেকবার অবাক হলো। গলা ছেড়ে প্রীতিকে ডাকলো, প্রীতি, প্রীতি, দেখে যা একটা জিনিস। প্রীতি ধরফর করে ছুটে এলো। বোনের কাছে এসে দাঁড়িয়ে সেও বরাবরের মতোই মুগ্ধ হলো। গালে হাত দিয়ে পড়লো, কি সুন্দর চাঁদ আপু। হ্যাঁ, অনেক সুন্দর। আজকে এত সুন্দর চাঁদ কেন উঠেছে বলতো? কারণ আজকে আমাদের একমাত্র ঝগড়ুটে রাজকুমারীর জন্মদিন। প্রীতি গাল ফুলিয়ে বলল, ঝগড়ুটে কেন বললে? ও আচ্ছা, ভীষণ ভালো একটা মেয়ের। প্রীতি হাসলো। বোনের এক হাত ধরে হেয়ে ধরে চাঁদ দেখতে লাগলো। স্রষ্টার এক অপরূপ সৃষ্টি। মুগ্ধ হয়ে দেখছে দুটি বালিকা। তাদের স্বপ্নগুলো জ্যোৎস্নার মতোই স্বচ্ছ। প্রীতি হঠাৎ আঙ্গুল উঁচিয়ে বলল, আব্বু, ওটা শুকতারা না? ওটা সূর্যগ্রহ, শুক্র গ্রহ। পৃথিবী থেকে তারার মতো দেখায়। রাতের বেলা এই সন্ধ্যা তারা, আর ভোর রাতের দিকে শুকতারা হিসেবে ধরা দেয়। প্রীতি বিরক্তি নিয়ে চ উচ্চারণ করলো। পূর্ণতা ভ্রু কুচকে তা ফেললো। জানতে চাইল কি হয়েছে। প্রীতি ফের প্রশ্ন করলো, শুকতারার দিকে তাকিয়ে নাকি মনের ইচ্ছা বললে তা পূরণ হয়, এটা সত্যি? পূর্ণতা মাথা নাড়ালো, নাউজুবিল্লাহ। এসব কথা এক কথায় শিরক। আমাদের ইচ্ছে পূরণের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আমরা কেবলমাত্র তার কাছে আমাদের ইচ্ছা প্রকাশ করব। প্রীতি বুঝতে পেরে মাথা নাড়ালো। পূর্ণতা প্রশ্ন করলো, তুই কোন ইচ্ছে কথা বলতে চাইছিলি? তুই কোনো ইচ্ছে কথা বলতে চাইছিলি? প্রীতি বলল, আমি এখন আল্লাহর কাছেই চাই। শুকতারা দেখে ইচ্ছে বলার ঘটনা আমি ওই সুমিয়াপুর কাছে শুনেছি, তবে কখনো চাইনি। যাক আল্লাহ আমাকে জোর বাঁচা বাঁচিয়েছে। হ্যাঁ, এখন কি চাস ওটাই বল, আল্লাহর কাছেই বল। যিনি এই সুন্দর রাত সৃষ্টি করেছেন তিনি সব করতে পারেন। তিনি তো সর্বময়ী ক্ষমতার অধিকারী। প্রীতি দুহাত প্রসারিত করে বলল, আমি চাই আমাদের অভাব অনটন দূর হোক, আব্বু ঋণের বোঝা শেষ হোক, তোর এত কষ্টগুলো কমিয়ে একটা ভালো দুলাভাই আসুক, আর একটু টাকা থাকে যেন। বলে প্রীতি দুই হাতে মাথা রেখে ফেললো। দীর্ঘ সময় পর কোনো কিছু না পড়তে দেখে চোখ তুলে তারা ফেললো। বোনের দিকে তাকিয়ে ফিক করে হেসে জানতে চাইল, কি হয়েছে, পারলি না যে? পূর্ণতা থমথমে গলায় বলল, তুই হঠাৎ আমার কষ্ট দূর করার জন্য টাকাওয়ালা দুলাভাই চাইছিস কেন? বারে, তোর কত কষ্ট করা লাগে। তোর সাথে কেউ এমন করে বুঝি? এত ছুটে কেউ। তাই যদি দুলাভাই এরও টাকা না থাকে, তারপরের জীবনটাও তো কষ্ট করতে হবে। আম্মুকে দেখেছিস? আমাদের আব্বু তো অনেক ভালো, কিন্তু অত টাকা নেই আব্বুর, তাই আম্মুর এখন কষ্ট। তাই শুধু ভালো হলেই হয় না, জানিস, একটু টাকাও থাকা লাগে। পূর্ণতা এক মুহূর্তের জন্য থমকালো। বাস্তবে তার অভাব বোধ হয় এমনই। তা না হলে প্রীতির বয়সই বা কত? মাত্র সপ্তমে পড়ছে। এটুকুন মেয়ে কি করে বুঝলে এত কিছু? প্রীতি পূর্ণতার হাত ধরে টেনে বলল, আমি কিন্তু একটা কথা জানি। আবার দাদির মতো কি জানিস? জানি যে আজকে মাংস ছিল না ঘরে, তাই তুই আম্মুকে এত লোভনীয় বর্ণনা দিয়ে ডিম খিচুড়ি রান্না করতে বলেছিস, যাতে আম্মু আমার সামনে বিড়ম্বনায় না পড়ে। পূর্ণতা হাসলো। প্রীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এমনি তো ডিম খিচুড়ি কিন্তু মজা, খেয়ে দেখিস। আমি জানি তো, তুই বলছিস, বিশ্বাস করেছি না? পূর্ণতা একগাল হাসলো। প্রীতির গাল টেনে দিয়ে বলল, আমার ভালো টাকাওয়ালা বর হলে বলবো আমাকে এমন ক্যাটাগরির একজন ছোট দুলাভাই এনে দিতে। প্রীতি হেসে বলল, যা, কি যে বলিস তুই। পূর্ণতা শব্দ করে হাসলো। প্রীতি বোনকে জাপড়ে ধরে তার বাহুতে হেলে দাঁড়ালো। পূর্ণতা ফের বলল, জানিস, শুক্র গ্রহকে পৃথিবীর বোন বলা হয়। আমাদের মতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের মতোই। প্রীতি হাসতে পূর্ণতার গায়ে ঢলে পড়ল। চাঁদের আলো দ্বিগুণ হারে পৃথিবীতে নেমে এলো। দু বোনের ভালোবাসা দেখে তাও বিমোহিত। বারংবার ফোনের রিংটনে বিরক্ত হচ্ছে ইরাদ। ফোন তুলে কানের কাছে ধরতেই ওপাশ থেকে হরহর করে কথা ভেসে আসে, ইরাদ,
এটা তো কথা ছিল না। আজহার এই 2 দিন আমাকে ব্যস্ততা দেখাচ্ছে। শুনেছি তোর ফরিংকে দেখে ও ইমপ্রেস ফিল করছে। হ্যাঁ তো এটা কিন্তু ঠিক না। তোর উচিত নিজের হক বুঝে নেওয়া। এদের কপালে ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে জানতে চাইল, হক বুঝে নেওয়া দরকার, এটা দ্বারা তুই ঠিক কি বোঝাচ্ছিস ফিহু? মানে তুই তোর ফরিংকে দিল কি বাত বলে দে। আমার আজহার তার ইমপ্রেসিভ ফিলও করবে না, সেদিকে ঝুঁকতেও চাইবে না। সমীকরণ বরাবর। হ্যাঁ, কম দুঃখের তো আর তোর নাম ফিহা সমীকরণ হয়নি। যাই হোক, সাইকোলজি ট্রিটমেন্ট করে করে সাইকো হয়ে যাচ্ছিস ফিহু। আমার শুধু মেয়েটাকে ভালো লেগেছে, আর তোরা এত কিছু। আমি তো সাইকো হচ্ছি, তুই হচ্ছিস ফরিঙ্গামি, তার কি হবে? ও ফিহু রাখ। ও ইরু, বিয়ে কর বেবি প্লিজ। কাকে বিয়ে করব? তুই যার প্রতি ইন্টারেস্টেড ফিল করছিস তাকে। তাহলে ওটা বাল্য বিবাহ হবে। আরে ব্যাপার না, আমার কনভেন্স ফিয়াকে কথা সম্পূর্ণ করতে না দিই। ইরাদ বলে উঠল, তুই শুনেছিস আজহার যে ইমপ্রেসিভ ফিল করেছে মিস ফরিংকে নিয়ে? ফিয়া কিছু সময় নিল, লম্বা হাই তুলল, কিছু একটা চিবুচ্ছিল, তার শেষ করতে করতে বলল, শোন, তোর ফরিং মানে পূর্ণদা সাহসী নারীর যে বিবরণ শুনেছি, তা থেকে এটুকু তো বুঝতে পেরেছি যে আজহারের মতো ভ্যাবলাকান্তকে ও পাত্তা দেবে না। তার চেয়ে বরং তুই। এরা চট করে লাইন কেটে দিল। ফ্রেশ হওয়ার জন্য ছুটল বাথরুমে। সাহস শেষে বেরোতেই দেখলো তার মা রাজিয়া বেগম তার ফোন দিয়ে সাথে কথা বলছে। অপপ্রশ্নের জবাবে তিনি হেসে বলে উঠলেন, একটা মেয়ে ঠিক করে দাও তো তোমরা, ওকে বিয়ে করে দিই। আমারও তো নাতি নাতির মুখ দেখতে ইচ্ছা করে, তাই না? বলো। ইরাত খপ করে ফোন টেনে নিল। স্ক্রিনে চলচল করছে ফিহা সমীকরণ। ইরাত ফোন কান চেপে বলে উঠল, আর একবার ফোন দিয়ে বাজে বকলে তোর আজহারকে ফরিং না হোক অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে তোর বিয়ের দাওয়াত খাওয়ার 16 কলা পূর্ণ করে দিব, বুঝছিস? সতীনের ঘর করে তখন বুঝবি। জবাবে ফিহা চুপসেকে যাওয়া গলায় বলল, দোস্ত এমন করিস কেন? ইরাদ কলের সংযোগ বিচ্ছিন্ন করে ফোন বালিশ চাপা দিয়ে দিল। মাকে জানালো পাগলটা ফোন দিলে ধরবে না, তা না হলে খবর আছে। শুধু আছেই না, নাতি নাতির মুখ দেখার আশা নয়তো এ জন্মে ছেড়ে দিতে হবে। বিয়ে কর না ভাই প্লিজ। না, বিয়ে করব না। এমন কথোপকথন দিয়েই ইরাদের দিনকাল যাচ্ছে। ইরার সাথে তার কথা নেই এই দিন তিনেক। ওই কারণ একটাই, বিয়ে কর। ইরাদ বোঝে না এদের কাণ্ড কারখানা। অন্যের মেয়ে বা রিয়ানার জন্য নিজের লোকের সাথে এমন করছে, অদ্ভুত। আর সে এসেছে ঈশার জন্য ঈদের ড্রেস নিয়ে। এ তো সেদিন রমজান আসছে টাইপ একটা আবহাওয়া ছিল। এখন রমজান প্রায় শেষের দিকে, আজকে 26তম রমজান। ইরাদ তপ্তশ্বাস ফেলল। কে জানে ওখানে গেলে আবার ঈশা প্রশ্ন না করে বসে যে মামা বিয়ে করছো না কেন। ইরাদ বেশ কিছুক্ষণ কলিং বেল চাপার পর ঈশা দরজা খুলে দিল। চেঁচিয়ে বলে উঠল, মামা তুমি এখন কেন এসেছো? আম্মু কোথায়? মামি দেখতে চাওনি? ইরাদের কপালে ভাঁজ পড়ল। যা এড়াতে চাই ঠিক তারই সম্মুখীন হচ্ছে বারংবার। কিন্তু এ মেয়ে কোন মামের কথা বলছে? ইরাদ সোজা হয়ে দাঁড়ালো, আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করলো। তার আসার খবর শুনে এতক্ষণ তো বোনের চলে আসার কথা, কিন্তু তার টিকিটিও দেখা যাচ্ছে না। অদ্ভুত। ইরাদ ব্যাগপত্র রেখে ঈশাকে প্রশ্ন করলো, তোমার মা কোথায়? প্রশ্ন করে সে ভেতরের দিকে হাঁটা দিচ্ছিল। ঈশা দৌড়ে এসে তাকে থামিয়ে দিল। বড় বড় চোখ করে বলল, যেও না, ম্যাম বলেছে কেউ যাওয়ার আগে নক করতে। ইরাদ অবাক হলো, কিসব বলছে মেয়েটা? সে বিরক্ত হয়ে বলল, কি আশ্চর্য, এসব কি বলছো তুমি? তোমার আম্মু কোথায়? আম্মু বললো যে তুমি আম্মার জন্য মামি দেখতে যাচ্ছি। তুমি তো ততক্ষণ তোমার ম্যামের কাছে থাকো, মামি এখন অপেক্ষা করছে। ও আচ্ছা। ইরাদের ছোট্ট জবাব ঈশার খুব একটা মনে ধরল না। সে গালে হাত দিয়ে প্রশ্ন করলো, তুমি একটা মামি এনে দিচ্ছ না কেন? ইরাদ মাথা নাড়িয়ে ছোট ঈশার দিকে তাকালো। একজন বাকি ছিল, আজ তারও বলা শেষ। ঈশা দ্বিগুণ জুড়ে বলো, কি হলো বলো? মায়ের একাকিত্ব দূর করতে ছেলের বউ প্রয়োজন, আরেকজন বোনের সুবিধার্থে ভাইয়ের বউ প্রয়োজন, কিন্তু এই পুচকের কেন প্রয়োজন? ইরাদ ঈশার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মামি তোমার জন্য কি জন্য প্রয়োজন? কেন, আমি গল্প করবো ম্যামের মতো? ম্যাম তো আছেই গল্প করার জন্য, তাহলে মামি কি প্রয়োজন? তুমি বুঝো না, ম্যাম তো থাকে না বাসায়, সে চলে যায়, তাই মামি লাগবে। ইরাদ ঈশার দিকে অদ্ভুত চোখে তাকালো। বিয়ে করলে তার বউ এদের কাছে থাকবে কেন আজও? তবু ঈশাকে সান্ত্বনা স্বরূপ বলল, এত গল্প করার ইচ্ছে হলে ম্যামকেই রেখে দাও, যাও। ঈশা চোখে প্রশ্ন করলো, মামি বানিয়ে? ইরাদ থতমত খেয়ে গেল।
থমথমে মুখে ভেতরের রুমের দিকে যেতে উদ্যত হলো। ঈশা চেঁচিয়ে বলে উঠলো, ম্যাম সাবধান, মামা আসছে। ইরাদ এবারে ভূত দেখার মতো চমকে গেল। ঈশার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? ঠিক আছে, সে যাচ্ছিল ওই দিকটাই, তাই বলে এইভাবে সাবধান করবে? আজও সে ওই মেয়ের সাথে রংলীলা করতে চাচ্ছিল। পূর্ণতা দ্রুত গতিতে তার জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো। বের হয়ে বিনীত ভঙ্গিতে বলল, আসলে আপু বলেছিল ঈশা একা, তাই উনি আসা অবধি অপেক্ষা করতে, কিন্তু আমি সেই 2 ঘন্টা যাবৎ ওর সাথে অপেক্ষা করছিলাম। এখন যেহেতু আপনি চলে এসেছেন, আমি যাচ্ছি। ইরাদ মাথা নেড়ে বলল, তা যাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনার ছাত্রী আপনাকে এভাবে সাবধান করলো কেন? ম্যাম মামা আসছে, আমি কি ভূত জিন খেয়ে ফেলবো? এগুলো কথা একসাথে শুনে পূর্ণত চোখ পিটপিট করলো। ঈশা এসে ইরাদের হাত নেড়ে বলল, আচ্ছা ম্যাম, কিভাবে মামি বানাবো বললে না তো? ইরাদের পূর্ণতা দুজনে থতমতো খেয়ে গেল। দুজনের দুদিকে ফিরে গেল দ্রুত। পরিবেশটা কেমন যেন হয়ে গেল। দুজনের দুদিকে ফিরে মাঝখানে ঈশা দুটোকে উদ্ভট প্রশ্ন করছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এই বিদঘুটে পরিস্থিতি কাটিয়ে ইরাদের ফোনে রিং হতে লাগলো। ইরাদ ফোনে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। পূর্ণতা ঈশাকে বুঝিয়ে শুনিয়ে চলে আসতে উদ্যত হলো। ইরাদ কথা শেষ করে এসে বলল, মিস ফরিং, আপু বলেছে অপেক্ষা করতে, এই অল্প কিছু সময়ের মাঝেই আসবে। অল্প কিছু সময় পরেই ইরা চলে এসেছে। সে দেরি করার জন্য ক্ষমা চেয়ে পূর্ণতাকে একটি খাম দিল। এটি মূলত পূর্ণতার স্যালারি। পূর্ণতা ইরাকে ধন্যবাদ দিয়ে চলে আসতে চাইল, কিন্তু বেঁকে বসলো ঈশা। তার একটাই কথা, সে মেহেদি নাইট করতে ম্যামের বাসায় যাবে। এই এক মহা ঝামেলা। বড় লোকদের আদরের ছেলেমেয়েরা কিছু চাইলে তাদের না করে পারা যায় না। তবু ইরাদ ইনিয়ে বিনিয়ে বলল, মেহেদি নাইট তো বিয়েতে করে মামা, এখন ঈদ, বিয়ে না। তুমি চুপ করো বোকা মামা, তুমি তো বিয়ে করবে না, তুমি বুঝবে না, তুমি বুঝবেও না। ইরাদ মাথা নেড়ে চুপ করে গেল। আপাতত মুখ বন্ধ রাখাই শ্রেয়, তা না হলে এই মেয়ে আবার সেই উদ্ভট প্রশ্ন সবার সামনে করে বসবে। অবশেষে ইশারা আনারিপনায় হার মানল। সিদ্ধান্ত নেওয়া হলো, চাঁদ রাতে মেহেদি পড়তে সে পূর্ণতাদের বাড়ি যাবে। পূর্ণতা বলল সে এসে নিয়ে যাবে, কিন্তু বাচ্চা দ্রোহীরা। সে জানালো রমজানের দিনে এত কষ্ট করে আসতে হবে না, তারাই কেউ দিয়ে আসবে পূর্ণতার লোকেশনে গিয়ে। পূর্ণতা মাথা নেড়ে সায় দিল। এরা ফের বলল, এরা গেলেই তো হয়, তুই না ওই দিন পূর্ণকে লিভ দিলি? পূর্ণতা ওদের কথোপকথন শুনে হাত কসলাতে লাগলো। এরাদেরও তাই অবস্থা। পূর্ণতা অবশেষে এতক্ষণ বিদায় নিয়েছে। কে নিয়ে যাবে তা তাদের ব্যাপার, তবে এরা এখন চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে। এরা প্রাণপণে ব্যস্ততা দেখাচ্ছে। এতে করেই ঈশা ফুটে উঠেছে। বিরক্ত হয়ে জানতে চাইছে, তোমাদের ডাক্তারের কি ঈদের ছুটি নেই মামা? না মামা, আমাদের অনেক দায়িত্ব। ঈশা হতাশ হলো, দুঃখী কণ্ঠে জানালো, আমার ইচ্ছে ছিল ডাক্তার হব, এখন আর ডাক্তার হতে চাই না। আমি এখন বউ হব, বউ হলে অনেক গিফট পাওয়া যায়। বলে হাত দিয়ে ইশারা করে গিফটের পরিমাণ বুঝিয়ে প্রস্থান করলো সে। ইরাদ শব্দ করে হেসে ফেলল। বোনের দিকে তাকিয়ে বলল, প্রস্তুতি নে, তোর মেয়েকে পাত্রস্থ করতে হবে তো। শাহেদা বেগম ভীষণ ব্যস্ত। আজকে শেষ রমজানে তিনি রাজকীয় পর্যায়ে রান্নার আয়োজন করেন। পাশের 3-4 ঘরের প্রতিবেশী রয়েছে, তারা বৃদ্ধ। তাদের ছেলেরা তাদের ত্যাগ করেছে। এই শেষ বয়সে এসেও তাদের ভীষণ খাটাখাটুনি করতে হয়, তাই শেষ রমজানে তাদের ঘরে ইফতার পাঠানোর চেষ্টা করেন তিনি। তাছাড়া এবারে রমজানটা ভালোই কাটছে তাদের। পূর্ণতা মায়ের কাছে বসে নারকেল কোড়া আর গুড় মাখা দিয়ে কিছু একটা তৈরি করছে। তখনই দরজায় হাজির হলো এক বৃদ্ধা। পূর্ণতা পিঠি এগিয়ে দিয়ে বলল, দাদু বসেন। তিনি বসলেন। শাহেদা বেগমের দিকে তাকিয়ে বললেন, আজকে এখনো ইফতার হয় নাই বউ? না গো চাচি, আজকে তো শেষ রমজান, তাছাড়া মেহমান আসবে, আর ওই ঘরে চাচিজিরেও ইফতার দিব। কে আসবো? আমাদের পূর্ণ যে মেয়েরে পড়ায়, ওই মেয়ে আর কি একটু ঈদে আসতে চায়, একা একা বাসায় থাকে তো। বৃদ্ধা মাথা নাড়লেন, ভালো মন্দ প্রশ্ন করলেন। এমনিতে এবার সাদমানের কি খবর, আর রোজগার কেমন হইল? মিথ্যা কথা বলবো না চাচি, এবার আপনাদের ছেলের রোজগারে একটু বরকত হয়েছে। দোয়া করিয়েন, আল্লাহ যদি মুখ তুলে তাকায়। অবশ্য সবই রমজানের বরকত। হ্যাঁ গো বউ, বরকতময় রমজান তো আর এমনি এমনি হয় নাই। বৃদ্ধা আবেগে আপ্লুত হয়ে পড়েন, নানাবিধ দোয়া করলেন ভ্রাতুষ্পুত্রের জন্য। ইফতার সময় হয়ে এসেছে ভেবে তিনি নিজের ঘরের উদ্দেশ্যে উঠে পড়লেন। শাহেদা বেগম ইফতার করে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করলেন বটে। পূর্ণতা ইফতারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল। আজকে তাদের মেনু বিশাল। হতেই
আসছেন গ্রেট, হতেই হতো, আসছেন গ্রেট ডাক্তার ইরাদ আফরান। তাই তো এত আয়োজন। নয়তো আছে দুধকে ঘন এবং খাঁটি গরুর দুধ দিয়ে গুড়ের পায়েস, ক্ষীরের পাটিসাপটা, নারিকেলের চিড়া, ভেজা ইফতারি হিসেবে চিড়া, মুড়ি, কলা, নারিকেল মাখানো আর ভাজা ইফতারের কমন আইটেমগুলো। সাথে রয়েছে কয়েক প্রকারের শাকের বড়া। আর বাকি কিছু পূর্ণতা জানে না, জানতেও চায় না। তখন এই রান্নাঘর থেকে মায়ের আদেশ এলো, জিনিসপত্রগুলো নিয়ে যাও তো পূর্ণতা তাই গেল। বড় আকারে বোলগুলো একটার পর রাখলো। তাতে তিনি আটা গুড়ের বয়াম দুহাত ভরপুর দেখে বড় পাতিলটা মাথায় অর্ধাকৃতিতে দিয়ে রাখলেন। শাহেদা বেগম চোখ রাঙালেন, গর্জে উঠে বলেন, বেয়াদব মেয়ে, একসাথে নেওয়ার কি দরকার? কয়েকবার এসে নেওয়া যায় না? এত ঢং করার সময় নেই। বলেই পূর্ণতা অবশিষ্ট নারিকেলের অর্ধ মুখে রেখে কামড়ে ধরল। বাস, এহেন বেশভূষায় সে ঘরের পথ ধরেছে। তাদের লাগোয়া রান্নাঘর এবং ঘর। এখানে তাকে দেখার মতো কেউ নেই। কাজে যেভাবে ইচ্ছে যাবে। একেবারে গিয়ে যদি সময় বাঁচানো যায় তাতে মন্দ কি? পূর্ণতা গলি ক্রস করে কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করার পূর্বেই তার সামনে মূর্তিমান হলো ইরাদ। দুজনেই চমকে উঠল। ইরাদের তো চক্ষু চরক গাছ। এভাবে পূর্ণতার ভরকে দিয়েই গিয়েও চেঁচালো না। এতে তারই সমস্যা। উত্তেজিত হয়ে জিনিসপত্র পড়ে গেলে মায়ের চুলটা না এই লোকের সামনে খেতে হবে। সে আস্তে ধীরে তার পথ অতিক্রম করলো। ইরাদ বোকা বনে স্থির দাঁড়িয়ে রইল। সাতমান সাহেব পেছন থেকে ইরাদকে তাড়া দিলেও বসার জন্য। তিনিই তাদের নিয়ে এসেছেন মূল সড়ক থেকে। ঈশা তার ম্যামের খোঁজে ছুটে গিয়েছে। ইরাদ আগ্রহ বোধ করে পূর্ণতাকে অনুসরণ করে রুমে উকি দিল। দেখা গেল পূর্ণতা ব্যস্ত হাতে ইফতারি তৈরি করছে। শরবতের পানি নাড়াতে নাড়াতে একবার টেস্ট করে দেখলো। ইরাদ মুখ ফসকে বেরিয়ে গেল, আপনি খাচ্ছেন? পূর্ণতা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে এলো। মেয়ে যায় গলায় বলল, আপনি বোকা। ইরাদ প্রীতি পাশের কোণে বসে মেয়েদের কোন আকৃতির ঠোঙ্গা বানাচ্ছিল। পূর্ণতার বোকা শব্দ শুনে সে বাম ব্যথা বের করে বলে উঠল, বোকা বোকা? পরক্ষণেই ইরাদকে দেখেই লজ্জা পেয়ে গেল। ইরাদ কথা না বাড়িয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। ড্রয়িং রুম বলতে এই রুমেই পূর্ণতা প্রীতি পড়ে আর ঘুমায়। বাকি এক রুমে তার বাবা মা থাকে, আর এক রুম ডাইনিং এবং কিচেন হিসেবে ব্যবহার হয়। ইরাদের মনে হলো খুব সাধারণ নয়, কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে কষ্টসাধ্য জীবনযাপন তাদের। অথচ তবুও তারা কতটা সুখী। নিজেদের অপ্রাপ্তির খাতা দূরে ঠেলে দিয়ে তারা হাসছে নির্দ্বিধায়। ইরাদের হঠাৎ চোখ আটকে গেল একটি লাল টকটকে লেখা। গোটা গোটা অক্ষরে ইংরেজি অ্যালফাবেটে লেখা রয়েছে, ইউ মাস্ট সাকসেস পূর্ণ, ইউ হ্যাভ লেফট বিহাইন্ড আ লট অফ সার্কাজম, ইউ হ্যাভ টু অ্যান্সার দ্যাট। ইরাদ থমকালো। বেশ কয়েকবার মনোযোগ দিয়ে পড়ল। তাকে বারংবার আলোড়িত করলো একটি বাক্য, ইউ হ্যাভ লেফট বিহাইন্ড আ লট অফ সার্কাজম। ইংরেজিতে মনোভাবের অতল সে কখনোই স্পর্শ করতে পারে না, অথচ এখন মনে হচ্ছে এই বাক্য জুড়ে রয়েছে হাজারো দীর্ঘশ্বাস।